হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো সঙ্গম যুগে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এটা নিয়ে। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো কি বলা হয়েছে যে যীশু খ্রিস্টের জন্মের আগে থেকেই কি ছিল যে কৃষ্ণা নদীর দক্ষিণে চের, আদি চোল এবং পাণ্ডব এই যে তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল, এই রাজ্যের কিন্তু অস্তিত্ব ছিল বা এই তিনটি রাজ্যের কিন্তু অস্তিত্বের কথা কিন্তু জানা গিয়েছিল। কোন তিনটি রাজ্য? এই যে চের, দক্ষিণের যে চের ছিল, আদি চোল বা চের, চোল এবং পাণ্ডব, এই তিনটি রাজ্যের কথা কিন্তু জানা যায়। এছাড়াও কি সম্রাট অশোকও কিন্তু ধর্মপ্রচারের প্রসঙ্গে তার লেখতে এই তিনটি অঞ্চলের কিন্তু উল্লেখ করেছিলেন। এখানে বলেছে সম্রাট অশোকও, তাহলে মৌর্য যুগের একজন সম্রাট ছিলেন কিন্তু সম্রাট অশোক। তো তার আমলের কিন্তু একটি বিখ্যাত যুদ্ধ ছিল এবং প্রথম ও শেষ যুদ্ধ ছিল, যেটা ছিল হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। তো এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ ক্ষতি, রক্তাক্ততা দেখে তিনি কি করেছিলেন যে যুদ্ধনীতি ত্যাগ করে তিনি ধর্ম বিজয় নীতি গ্রহণ করেছিলেন। দেখো সেটাই বলা হয়েছে সম্রাট অশোক তার ধর্ম প্রচারের প্রসঙ্গে কিন্তু তার যে লেখ রয়েছে সেই লেখে কিন্তু এই যে তিনটি অঞ্চলের কিন্তু উল্লেখ করেছিলেন। এছাড়াও কি বলা হয়েছে যে এই সময় থেকেই দ্রাবিড়ীয় দক্ষিণ ভারত ধীরে ধীরে ইতিহাসের আলোচনায় কিন্তু উদ্ভাসিত হতে থাকে এবং তামিল ভাষায় লিখিত সঙ্গম সাহিত্য, এই যে সঙ্গম সাহিত্য এটা কোন ভাষায় লিখিত? তামিল ভাষায় লিখিত কিন্তু এই সঙ্গম সাহিত্যটা। এবং এই তামিল সঙ্গম সাহিত্য থেকে কিন্তু প্রধানত এই যে চোল, চের এবং পাণ্ডব এই তিনটি রাজবংশ সম্পর্কে বা রাজ্যের কথা কিন্তু আমরা মানে বিস্তারিতভাবে জানতে পারি সেই তামিল ভাষায় লিখিত যে সঙ্গম সাহিত্য রয়েছে। এছাড়াও বলা হয়েছে দেখো যে অর্থনৈতিক অবস্থা, আজকের আমার টপিকটাই হলো যে অর্থনৈতিক অবস্থা সম্পর্কে, সঙ্গম যুগে অর্থনৈতিক অবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা কেমন ধরনের ছিল। যেহেতু অর্থনীতির প্রসঙ্গ রয়েছে বা অর্থনৈতিক জীবনের প্রসঙ্গ রয়েছে বা অর্থনৈতিক ব্যবস্থার প্রসঙ্গে রয়েছে, তো সেই বিষয়ে বলা যায় এই যে অর্থনীতি রয়েছে এই অর্থনীতির মূল ভিত্তিই কিন্তু যে কৃষিকাজ বা কৃষি, ব্যবসা বাণিজ্য, এই দুটা কিন্তু অর্থনীতির মূল ভিত্তি। আরো কি রয়েছে দেখো, বলেছে সঙ্গম যুগে রাষ্ট্রীয় আয়ের মূল উৎস ছিল আদায়কৃত যে শুল্ক। এছাড়াও সমুদ্র বন্দর, কুদঘাটা এবং কৃষি জমি থেকে কর আদায় করা হতো। তাহলে প্রথমত আমরা দেখছি যে সঙ্গম যুগের এই যে অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে দেখছি যে বিভিন্ন কি কর আদায় কিন্তু করা হতো। এছাড়াও কি উৎপন্ন শস্যের 1/6 ছিল হচ্ছে ভূমিকর। এছাড়াও বলেছে যে অরণ্য, মৎস্য চাষ কেন্দ্র, ফল, জলাধার, সেচের ব্যবস্থা মানে সেচের জমি থেকে জলকর আদায়ও কিন্তু করা হতো। তাহলে এই যে করটা, এই কর কিন্তু বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু আদায় করা হতো। এছাড়াও কি বলেছে যে ধান, রাগি, আখ ছিল কিন্তু প্রধান শস্য। এবার দেখো কৃষিকাজের যেহেতু প্রসঙ্গ বলছি, তো কৃষিকাজের ফলে বিভিন্ন ফসল উৎপন্ন হয়, বিভিন্ন শস্য উৎপন্ন হয়। সেই শস্যের মধ্যে কিন্তু প্রধান যেটা ছিল সেটা কিন্তু ছিল ধান। এছাড়াও কিন্তু যে রাগি এবং আখও ছিল প্রধান শস্য, কিন্তু যেটা মূল ছিল মানে মূলত যেটা একদমই প্রধান শস্য ছিল সেটা ছিল কিন্তু ধান। এবং ধান ছাড়াও রাগি, আখ এগুলিও কিন্তু বিভিন্ন শস্য কিন্তু উৎপন্ন হতো। এছাড়াও কি বলেছে চোল, চের ও পাণ্ডব এই তিনটি রাজ্যই ছিল কিন্তু প্রাকৃতিক সম্পদ ও বৈদেশিক যে বাণিজ্যের জন্য আর্থিক দিক থেকে কিন্তু অত্যন্ত সমৃদ্ধশালী। তাহলে কি বলা হয়েছে এই যে চোল, চের এবং যে পাণ্ডব এই যে তিনটি যে রাজ্যের কথা বললাম, এই তিনটি রাজ্যই কি বলা হয়েছে প্রাকৃতিক সম্পদ ছিল। এছাড়াও বৈদেশিক বাণিজ্যের জন্য কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু অত্যন্ত সমৃদ্ধশালী ছিল। অর্থাৎ এক্ষেত্রে আমরা কিন্তু জানতে পারছি যে এখানে কিন্তু বৈদেশিক বাণিজ্যটাও কিন্তু ছিল। এছাড়াও কি বলেছে দেখো এই অঞ্চলে মশলা, গোলমরিচ, হাতির দাঁত, মুক্তা, মূল্যবান পাথর, মসলিন, রেশম বস্ত্র উৎপাদন হতো যা কি বিদেশে পাঠানো হতো। তাহলে এখান থেকে কি বলা হয়েছে যে বিভিন্ন আর কি উৎপাদিত কিন্তু ছিল, যেমন এখানে বলা হয়েছে মশলা উৎপাদিত হতো, গোলমরিচ, হাতির দাঁত, মূল্যবান পাথর ছিল, রেশম বস্ত্র ছিল, এগুলো কি হতো উৎপাদিত এখানে হতো যেটা কি বিদেশে কিন্তু পাঠানো হতো। এছাড়াও বলেছে আরব, মিশর, গ্রিক ও হেলেনীয় রাজ্যগুলি মালয় দ্বীপ, চীন, সিংহলের সঙ্গে কিন্তু তামিল রাজ্যগুলির বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল। তাহলে তামিল রাজ্যগুলির বাণিজ্যিক সম্পর্ক কি করে গড়ে উঠেছিল? এখানে যে আরব, মিশর, গ্রিক এবং হেলেনীয় রাজ্যগুলি মালদ্বীপ, চীন এবং সিংহলের সঙ্গে কি ছিল এই যে তামিল রাজ্যগুলির সঙ্গে তাদের কি হচ্ছিল একটা বাণিজ্যিক সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল। এবং তামিল রাজ্য
কিন্তু বহু ব্যবসার কেন্দ্র ও বন্দরও ছিল। কারিকল ছিলেন পুহার বা যে কাবেরী পত্তনমের প্রতিষ্ঠাতা। এছাড়াও কি বলা হয়েছে, চোল নৌবাহিনী গঙ্গার সঙ্গমস্থল পর্যন্ত গমনাগমন করত। এবং ডক্টর যে ছিলেন আর.এস. শর্মা, তিনি কি লিখেছিলেন যে তামিল রাজ্যগুলি তাদের উন্নত অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যের জন্য কি ছিল, বিশেষভাবে কিন্তু আর কি বিত্তশালী ছিল বা বিশেষভাবে কিন্তু বিখ্যাত ছিল। লাস্টে কি বলা হয়েছে যে আর.এস. শর্মা যে ছিলেন, তিনি তার লেখায় কি লিখেছিলেন যে তামিল যে রাজ্যগুলি ছিল সেগুলি কি বলা হয়েছে তাদের উন্নত অভ্যন্তরীণ এবং যে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু বিশেষভাবে আর কি যে বিখ্যাত ছিল বা বিত্তশালী ছিল। মানে সেখানে যে বাণিজ্য, অর্থাৎ প্রথমেই আমি বললাম কৃষি কাজের কথা, যে অর্থনৈতিক দিক থেকে বা যে অর্থনৈতিক ভিত্তির কথা বলতে গেলে প্রথমে বলা যায় যে সেখানে কৃষি সম্পর্কে, এছাড়াও বলা যায় ব্যবসা বাণিজ্য সম্পর্কে। তো সেখানে অভ্যন্তরীণ এবং বৈদেশিক ব্যবসা বাণিজ্যের কথাও কিন্তু জানা যায়। আলোচনা করছিলাম আজকে যে সঙ্গম যুগের যে অর্থনৈতিক অবস্থা সম্পর্কে, কেমন ছিল এই যুগের অর্থনৈতিক অবস্থা। তো কি দেখা যাচ্ছে যে কৃষি এছাড়াও সেখানে ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে কিন্তু সেখানে অর্থনৈতিক অবস্থাটা মোটামুটি বলা যায় যে বিত্তশালী ছিল বা বেশ কিন্তু বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্যই ছিল। সেখানে আমরা দেখছি যে বিভিন্ন করের কথা জানা যাচ্ছে। এছাড়াও যে কৃষিকাজের ফলে এখানে কৃষি এই অর্থনৈতিক দিক থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কৃষিকাজের। তো সেখানে কি উৎপন্ন ফসলের মধ্যে রয়েছে প্রধান যেটা ধান, এছাড়াও রাগি রয়েছে। এছাড়াও আমরা কি দেখছি যে সেখানে কিন্তু বিভিন্ন শস্য কি হতো বা উৎপাদিত যে সমস্ত জিনিস আর কি উৎপাদন হতো সেগুলো কি হতো বিদেশেও কিন্তু পাঠানো হতো। যেমন বিদেশে কি কি পাঠানো হতো বলা হয়েছে, এখানে যে মশলা ছিল, গোলমরিচ, হাতির দাঁত, মুক্তা থেকে শুরু করে মূল্যবান পাথর, এই সমস্ত জিনিস কি হতো উৎপাদন হতো এবং তার ফলে কি হতো সেটা কিন্তু বিদেশেও আর কি পাঠানো হতো। তো সঙ্গম যুগের যে অর্থনৈতিক অবস্থা কেমন রয়েছে সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম। ক্লাসটি এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, নোটস পত্র থেকে শুরু করে সাজেশন দেবে, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার হলো 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।